কারণ এখানে গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক। আমি রুবাইত আছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। স্বাগতম আপনাদেরকে শিহরণের দ্বিতীয় নাম্বার এপিসোডে। আর শিহরণ হচ্ছে স্টোরি উইথ রুবাইত ইউটিউব চ্যানেলের একদম নতুন একটি শো। এই শোটি ততদিন চলবে যতদিন সত্য বাস্তব ভৌতিক ঘটনা কালেক্ট করতে পারবে। তো অবশ্যই এই শোটি চালানোর ক্ষেত্রে আপনাদের সাপোর্ট আমি আশা করি। আর আজকের যেই ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, সেই ঘটনাটি আমার কাছে আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে মেসেজ করে পাঠিয়েছেন কুমিল্লা থেকে মোহাম্মদ সোহেল। আপনি চাইলেও কিন্তু ওনার মতো আমার কাছে খুব সহজেই ঘটনা পাঠাতে পারেন। আপনি চাইলে ইমেইলের মাধ্যমে আমার কাছে ঘটনা পাঠাতে পারেন, টেলিগ্রামের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন, এবং ফেসবুক পেজে আমাকে মেসেজ করেও আপনার ঘটনা আপনি পাঠাতে পারেন। এবং আপনি যদি ভয়েস মেইল পাঠাতে চান তাহলে ইমেল ও টেলিগ্রামের মাধ্যমে খুব সহজে আমার কাছে অডিও ফাইল আপনি পাঠাতে পারবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আমার ইউটিউব চ্যানেলের বায়োতে ইমেল অ্যাড্রেস, টেলিগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক এবং ফেসবুক পেজ লিঙ্ক কানেক্ট করা আছে, ডেসক্রিপশনেও আছে। আপনি চাইলে সেখান থেকে খুব সহজে আপনার কাছে থাকা, আপনার জানা এবং আপনার আশেপাশে ঘটা সত্য ভৌতিক ঘটনা আমার কাছে পাঠাতে পারবেন। তাহলে আর ইন্ট্রোডাকশন দিচ্ছি না, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমাকে যেভাবে মোহাম্মদ সোহেল ভাই ঘটনাটি লিখে পাঠিয়েছেন, আমি ঠিক সেভাবেই আপনাদেরকে ঘটনাটি পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রুবায়েত ভাই, আমার নাম মোহাম্মদ সোহেল। আমি কুমিল্লা থেকে বলছি। আশা করি আপনি ভালো আছেন। গত 2 দিন আগে আমি ইউটিউবে আপনার শিহরণের প্রথম এপিসোডটা শুনতে পাই। আমার কাছে বেশ ভালো লাগে, তাই আমার কাছে থাকা এই বাস্তব সত্য ঘটনাটি আমি আপনার কাছে না পাঠিয়ে পারলাম না। আর আজকে যেই ঘটনাটা আমি বলতে যাচ্ছি, সেই ঘটনাটা আমার সাথে ঘটেনি। এই ঘটনাটা ঘটেছে আমার মায়ের সাথে। ঘটনাটা ঘটেছে 1995 বা 96 সালের দিকে। তখন আমার মায়ের একদম নতুন নতুন বিয়ে হয়েছিল। 1995-96, এক কথায় বলতে গেলে 19 শতকের দিকে বাংলাদেশের একটা বিষয় খুব কমন ছিল। তখন সই পাতানো হতো। মেয়েরা সই পাতত, মহিলারা সই পাতত, এবং পুরুষরাও তখন সই পাতত, এবং অনুষ্ঠান করেও পুরুষদেরকেও সই পাতানো হতো এবং মহিলারাও সই পাতত। তা আমার মায়ের যখন নতুন নতুন বিয়ে হয়, আমার মা যখন আমার দাদাবাড়ি আসে, দাদাবাড়ি আসার পর আমার বাবার চাচার ছেলের বউ আমার মায়ের সমবয়সী ছিল। তো ওনারা যেহেতু সমবয়সী ছিল, তাই ওনাদের মধ্যে বেশ ভালো একটা বন্ডিং হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমার মা এবং আমার সেই জেঠির মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয় এবং ওনারা সই হয়ে যায়। আর আমি বারবার আমার মায়ের সইয়ের কথা কেন বলছি রুবায়েত ভাই, সেটা আপনি কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। ঘটনাটা যেটা হয়েছে, আমার মায়ের বিয়ের তখন 2 বছর হয়েছে মাত্র। আমার বড় আপু তখন হয়েছে, আমার বড় আপুর বয়স তখন মাত্র 1 বছর চলছিল। আমার বাবা শহরে কাজ করতেন। বাড়িতে শুধু ছিল আমার দাদি এবং আমার দাদা। তো আমার মা আমার বোনকে নিয়ে একটা রুমে একা ঘুমাতো এবং আমার দাদা এবং আমার দাদি আরেকটা রুমে ঘুমাতো। আমার বাবা প্রতি সপ্তাহে প্রতি বৃহস্পতিবারে বাড়িতে আসতেন। এছাড়া আমার বাবা বেশিরভাগ সময়টা শহরেই থাকতেন। তো প্রতিদিনের মতোই আমার মা, দাদা এবং দাদি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে আমার মায়ের ঘুম ভাঙে একজনের ডাকে। তো তখন রাত কয়টা বেজেছিল সেটা আমার মা আমাকে শিওর বলতে পারেনি। আমার মা বলেছিল গভীর রাত ছিল, মানে অনেক রাত, ঘড়ি ছিল না। সেক্ষেত্রে আমার মা এক্স্যাক্টলি যে টাইমটা ছিল সেটা বলতে পারেনি। তো আমার মা শুনতে পাচ্ছিল যে আমার মায়ের সই ডাকছে। তো আমার মা এটা শোনার পরে ওনার সই ডাকছে, উনি আর বেশিক্ষণ দেরি করে না। উনি দৌড়ে চলে যায় দরজার কাছে এবং দরজাটা খুলে দেয়। তখন আমার মা দেখতে পেল যে আমার জেঠি
ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। আমাদের টিনের ঘর ছিল, তো টিনের ঘরের পিঁড়া থাকে এবং পিঁড়ার সামনে একটা উঁচু জায়গা থাকে। সেই উঁচু জায়গাটাকে ওটা বলা হয়। সেই ওটার নিচে দাঁড়িয়ে আছে আমার সেই জেঠি, মানে আমার মায়ের সই। তো আমার মা প্রথমে ওনার ডাক শুনে বা ওনাকে দরজায় দেখতে পেয়ে অবাক হননি। আমার মা ভেবেছিল হয়তো সইয়ের কোনো ধরনের সমস্যা হয়েছে, তাই তিনি এসেছে। তো আমার মা আমার জেঠিকে তুই করেই বলতো, কারণ আমার জেঠির সাথে আমার মায়ের সইয়ের সম্পর্ক ছিল। তো সেক্ষেত্রেই উনি আমার জেঠিকে তুই করে বলতেন। তো আমার মা জেঠিকে রাতে দরজার নিচে, মানে ওটার নিচে দাঁড়িয়ে থাকতে দেখে আমার মা জেঠিকে বলল যে, কি হয়েছে, ঘরে আয়, রাত করে বাইরে দাঁড়িয়ে আছিস কেন, ঘরে আয়। তখন জেঠি বলল যে, না, আমি ঘরে যাব না, আমার পান শেষ, তো রাত করে পান খেতে ইচ্ছে করছিল, তাই তোর কাছে চলে আসলাম, তোর কাছে পান থাকলে আমাকে দে। তো আমার মা বলল যে, পান খাবি, ঘরে আয়, পান খেয়ে যা এবং সাথে করে একটা নিয়ে যা। তখন সে বলল, না না, নিয়ে যেতে হবে না, তুই একটা পান বানিয়ে আমাকে দে। তখন আমার মা আবার জোরাজোরি করতে লাগলো, কেন, ঘরে আসবি না কেন, ঘরে এসে বস, আমি পান বানিয়ে দিচ্ছি তোকে। তখন সে এটার দোহাই দিল যে, তোর ঘরে ছোট বাচ্চা আছে, আমি রাত করে বাহির থেকে এসেছি, তাই আমি ঘরে যাব না। তখন আমার মা বলল, তোর ঘর এখান থেকে এখানে, এইটুক জায়গায় এসেছিস তো কি হয়েছে, ঘরে আয়। তখন সে একই দোহাই আবারও দিতে লাগলো যে, না, আমি ঘরে যাব না, আমি ঘরে যেতে পারবো না এখন, তুই আমার জন্য পান বানিয়ে নিয়ে আয়। তখন আমার মা একটু অবাক হলো, সইয়ের এই কর্মকাণ্ড দেখে একটু অবাক হলো, আবার ভাবলো যে হয়তো ঘরে বাচ্চা আছে, সেজন্য হয়তো ও এটা বলছে। তারপর আমার মা ডান বাম না ভেবে ওনার সইয়ের জন্য তিনি পান বানাতে ওনার রুমে চলে যায়। তো সেখানে যাওয়ার পরে ঘরের আলো জ্বালায়, হারিকেন ছিল আমাদের, তো হারিকেন জ্বালায়, হারিকেন জ্বালানোর পরে পান বানায়। মা তখন ওনার সইয়ের জন্য পানটা নিয়ে আসেন। তো পান নিয়ে আসার পর দেখতে পান যে আমার জেঠি ওখানেই দাঁড়িয়ে আছে। আমার মা আবারও ওনাকে ডাকাডাকি করতে লাগলো, বলতে লাগলো যে, ঘরে আয়, পান খেয়ে যা, এবং তোর যদি ঘরে যেতে খারাপ লাগে তুই আমার সাথেই থেকে যা। তখন সে বলল, না 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 না, আমি দরজা খুলে এসেছি, ঘরে চোর ঢুকবে, এবং বিভিন্ন কথা তিনি বলতে লাগলো, মানে তিনি চলে যাবেন, ওনাকে যাতে পানটা খুব দ্রুত দিয়ে দেয়া হয়। তো আমার মা তাই ওনাকে পানটা দেওয়ার জন্য বলল, নে পান নে। তারপর উনি ধীরে ধীরে একটু সামনে এগিয়ে আসতে লাগলো। তারপর আমার মাও একটু সামনের দিকে হাতটা বাড়িয়ে দিল এবং তিনি আমার জেঠির দিকে হাতটা বাড়িয়ে বলল যে, নিয়ে পান নে। তারপর আমার মাও একটু দরজার দিকে ঝুঁকে, মানে হাতটা বের করে আমার জেঠিকে পানটা দিতে লাগলো। তারপর আমার জেঠিও একটু এগিয়ে আসলো। তো যখন আমার জেঠি পানটা আমার মায়ের কাছ থেকে নিচ্ছিল, সেই সময়টাতে আমার মা খেয়াল করলো যে আমার জেঠির হাতের মধ্যে যে নখগুলো রয়েছে সেগুলো অস্বাভাবিকভাবে লম্বা এবং বড় নখ। তো এখন হয়তো অনেকেই ভাবছেন যে একটা মানুষ তো বড় নখ রাখতেই পারে। তো যেহেতু উনি আমার মায়ের সই ছিল, দিনের প্রায় অধিকাংশ সময় তিনি আমার মায়ের সাথেই কাটাতেন, তো সেক্ষেত্রে আমার মা কিন্তু ওনার বিভিন্ন বিষয় সম্পর্কেই অবগত জ্ঞান রাখতেন, মানে জানতেন আর কি। তো আমার মা যখন দেখতে পেল যে ওনার হাতের যে আঙুলগুলো রয়েছে এবং যে নখগুলো রয়েছে সেগুলো একটু অস্বাভাবিক, এবং যে নখগুলো রয়েছে সেগুলো কালো রঙের এবং অনেক লম্বা লম্বা নখ, এবং তিনি যে পানটা নিতে চাচ্ছেন, তিনি পানের দিকে ওনার যে আঙুলগুলো বাড়াচ্ছে না, তিনি আমার মায়ের হাতের কবজির দিকে ওনার হাতটা বাড়াচ্ছেন। বিষয়টা এরকম ছিল যে আমার মায়ের হাত তিনি ধরবেন এবং একটা টান দেবেন। তো আমার মা এই বিষয়টা তিনি বুঝতে পারলেন। তো আমার মা এই বিষয়টা দেখার পরেই জোরে চিৎকার করে ঘরের দিকে ছিটকে চলে আসলেন এবং আমার মা সেখানে জ্ঞান হারালেন। তো সাথে সাথে আমার দাদা এবং আমার দাদি দৌড়ে আসেন। আসার পর দেখতে পেলেন যে ঘরের দরজা খোলা এবং আমার মায়ের হাতের সাথে একটা পান পড়ে আছে এবং আমার মা সেন্সলেস হয়ে পড়ে আছে দরজার সাথে। তো সাথে সাথে আমার দাদি
পানি নিয়ে আসলো এবং আমার মায়ের মুখে এক গ্লাস পানি ঢেলে দিলেন। তো ঢেলে দেওয়ার পর আমার মায়ের কিছুটা জ্ঞান ফিরে, কিন্তু আমার মায়ের চোখে মুখে আমার দাদি এবং দাদা অনেক ভয়ের ছাপ দেখতে পেল। আমার মা অস্বাভাবিকভাবে ভয়ে কিছু একটা মনে মনে বিড়বিড় করে বলছিল এবং আমার মায়ের চিৎকার শুনে আমাদের প্রতিবেশী যারা ছিলেন তারা সকলেই দৌড়ে আমাদের ঘরে চলে আসে এবং কিছুক্ষণ পর আমার মায়ের সই মানে আমার জেঠিও আমাদের ঘরে চলে আসে। তার কিছুক্ষণ পর আমার মায়ের যখন জ্ঞান পুরোপুরি স্বাভাবিক হয় তখন তিনি আমার জেঠিকে দেখে মানে ওনার সইকে দেখে ভয় পাচ্ছিল। তো আমার মায়ের এই অবস্থাটা কিভাবে হলো সেটা জানার জন্য সকলেই আমার মাকে বিছানার উপরে উঠিয়ে বসান এবং প্রতিবেশী যারা ছিলেন তারা সকলেই জিজ্ঞাসা করতে লাগলেন যে কি হয়েছে। এবং আমার মা যেহেতু ওনার সইকে দেখে ভয় পাচ্ছিল, তাই আমার মায়ের সই মানে আমার জেঠিকে মায়ের থেকে একটু দূরে দাঁড় করানো হয় এবং অন্য সকলেই মায়ের সাথে বসে এবং মাকে জিজ্ঞাসা করছিল যে এখানে কি হয়েছিল। তারপর আমার মা সম্পূর্ণ ঘটনাটা সবাইকে খুলে বলছিল এবং পুরো ঘটনাটা সবাইকে বুঝিয়ে বলে। তো আমার মায়ের কাছ থেকে ঘটনাটা শোনার পর আমার দাদা এবং প্রতিবেশী আরও 2-1 জন মিলে মসজিদে যান এবং হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে আসেন এবং আমার মাকে পানি পড়া খাওয়ান এবং আমার মায়ের উপরে পানি পড়া ছিটিয়ে দেন। তারপর বাড়ির সকলে আমার সেই জেঠিকে মায়ের সামনে ডাকলেন এবং মায়ের সামনে বসালেন এবং আমার মাকে ভয় পেতে না করলেন। তখন আমার জেঠিকে আমার দাদি জিজ্ঞাসা করছিল যে তুমি কি এসেছিলে এখানে? তারপর আমার দাদিকে আমার জেঠি উত্তরে বললেন যে না চাচি আম্মা, আমি তো এখানে আসিনি, আমি তো এই মাত্র আমার সইয়ের চিৎকার শুনে এখানে আসলাম এবং এসে দেখি ওর এই অবস্থা। তো এই বিষয়টা যখন আমার মা শুনতে পেল তখন আমার মা পুরোপুরি অবাক হয়ে গেল এবং আমার মা খেয়াল করলেন যে আমার জেঠি যখন পান নিতে এসেছিল তখন জেঠির নখগুলো বড় বড় ছিল, আঙুলগুলো একটু অস্বাভাবিক ছিল এবং পরনের যেই পোশাকটা ছিল সেটাও এখন পরিবর্তন এবং বর্তমান আমার জেঠির নখ ছোট ছোট। তারপর আমার মা বিষয়টা বুঝতে পারলেন যে এখন যেই মানুষটা দাঁড়িয়ে আছে এটা ওনার সই এবং কিছুক্ষণ আগে আমার মায়ের সাথে যে ঘটনাটা ঘটেছিল সেখানে আমার জেঠি আসেনি। তো আমার মা যখন সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলো তখন সে আমার জেঠিকে দেখে আর ভয় পাচ্ছিল না। তারপর এইভাবেই ভয়ে ভয়ে রাতটা কেটে গেল। তার পরের দিন সকালে আমার দাদা আমাদের মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনে এবং গতকাল রাতে যখন পানি পড়া আনতে গিয়েছিল তখন আমার দাদা ইমাম সাহেবকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বলেছিল এবং ইমাম সাহেব বলেছিল যে সকালে তিনি সকল প্রস্তুতি নিয়ে আসবেন এবং আমার দাদা সকালে যান এবং ইমাম সাহেবকে মসজিদ থেকে নিয়ে আসেন। তারপর ইমাম সাহেব যখন আমাদের বাড়িতে আসলেন, আমাদের বাড়িতে আসার পর আমার দাদাকে তিনি বললেন যে আমি আপনার ছেলের বউয়ের সঙ্গে কথা বলতে চাই। আপনাদের ঘরের মধ্যে যেই রুম রয়েছে সেখানে মধ্যখানে একটা পর্দা টানাবেন এবং 2টো চেয়ার রাখবেন দুপাশে এবং আপনি আমার সাথে থাকবেন এবং অপর পাশে আপনার ছেলের বউকে রাখবেন। তো সেই কথা অনুযায়ী আমার দাদা সম্পূর্ণ কাজ করলো এবং এক পাশে আমার মাকে বসালেন এবং আরেক পাশে হুজুর এবং আমার দাদা বসলেন। তারপর হুজুর আমার মাকে প্রশ্ন করলেন যে গতকাল রাতে কি হয়েছিল। তারপর আমার মা সম্পূর্ণ ঘটনাটা একদম যা যা দেখেছিল সব কিছু খুলে বলল হুজুরের কাছে। তারপর হুজুর আমার মায়ের কাছ থেকে সম্পূর্ণ ঘটনাটা শোনার পর আমার মাকে বললেন যে মা আপনি আপনার রুমে চলে যান এবং আমার দাদাকে যে বিষয়টা তিনি বলে যান সেটা হচ্ছে যে আমাদের যে ঘরটা ছিল সেটা চৌচালা একটা ঘর ছিল। এই ঘরটা নতুন করেছে, নতুন একটা জায়গায়, আমাদের পুরনো বাড়ি ভেতরের দিকে ছিল। তো নতুন যে বাড়িটা করেছে সেই বাড়িটা আরও 3-4 বছর আগে করা হয়েছিল। তো বাড়িটা নতুন করার পর আমাদের যে ঘরটা ছিল সেই ঘরটাকে বাঁধানো হয়েছে। আর বাঁধানো বলতে যেই বিষয়টা সেটা হচ্ছে যে বিভিন্ন দোয়া কালামের মাধ্যমে ঘরের যেই 4টে কোণা রয়েছে সেখানে গরজাল দ্বারা কিছু কোপা হয়। তো গরজালের সাথে যেটা কোপা হয় সেই বিষয়টা বলছি। গরজালের সাথে বিভিন্ন দোয়া ও কালাম লেখা হয় একটা কাগজের মধ্যে, লেখার পরে সেটা গরজালের সাথে বাঁধা হয় এবং ঘরের 4টে কোণায় কুপে দেওয়া হয়। এতে করে ঘরের মধ্যে অশুভ কিছু প্রবেশ করতে পারে না
এবং হুজুর আমার দাদাকে এটাও বলে যান যে ঘরটা যে বাঁধানো হয়েছে, এই বাঁধানোর কারণেই ঘরের ভেতরে সেই দুষ্টু জিনটা প্রবেশ করতে পারেনি। আর যদি ঘরটা বাঁধানো না থাকতো তাহলে সেই দুষ্ট জিনটা ঘরে প্রবেশ করত এবং আমার মায়ের ক্ষতি করত এবং নবজাতক আমার সেই বোনটারও ক্ষতি করত। তখন হুজুর আমার দাদাকে নির্দেশ দিল যে খুব দ্রুতই এই পুরো বাড়িটাকে বাঁধাতে হবে এবং 2-1 দিনের মধ্যে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়। তারপর হুজুর যখন আমাদের বাড়িটা পুরোপুরি বাঁধিয়ে দেন, তার পরবর্তীতে আমাদের বাড়িতে আর এরকম কোনো ঘটনা ঘটেনি। কিন্তু আমার মায়ের সাথে শুরু হলো আরেক নতুন ঘটনা। আমাদের ক্ষেতে জমিন ছিল, আমাদের বাড়িটা ছিল ভরা বাড়ি, একটু উঁচু বাড়ি ছিল, বাঁধের বাইরে আমাদের বাড়ি। তো বন্যার সময় আমাদের বাড়িতে পানি উঠে যাওয়ার শঙ্কা থাকে এবং আগে পানিও উঠে যেত, সেই কারণে সকলেই একটা উঁচু জায়গার উপরে বাড়ি করত। সেখান থেকে ভরা বাড়ির উৎপত্তি হয়েছে আর কি। তো সেই ভরা বাড়ির যে নিয়মটা ছিল, জমিন থেকে বাড়িগুলো অনেকটা উপরে থাকতো। তো আমাদের ক্ষেতে জমিন ছিল, তো সেই সময়টাতে আমাদের অনেক ফসল করা হতো। আমার বাবা একলা ছিলেন, আমার বাবার আর কোনো ভাই ছিল না। তবে আমার অনেকগুলো ফুফু ছিল, আমার 3টা ফুফু ছিল এবং আমার বাবা একজন। এই 4 জনকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন আমার দাদা এই ফসল করে। তো আমাদের ফসল তখন করত। আমার দাদা একটু বয়স্ক হয়ে যাওয়াতে কিছুটা কম করলেও ফসল করতেন এবং আমার বাবা প্রতি বৃহস্পতিবারে বাড়িতে আসলে আমার দাদার সাথে কাজে সাহায্য করতেন। তো আমার দাদা এবং আমার দাদি এই ফসলের অনেক কাজের ক্ষেত্রে বেশিরভাগ সময় দিনের জমিতেই থাকতেন ফসলের কাছে। এবং আমার বাবা যখন বাড়িতে আসতেন, তিনিও ফসলের যদি কোনো কাজ থাকতো তাহলে দিনের অনেকটা সময় আমার দাদা এবং আমার দাদির সাথে সেই জমিতেই কাজ করতেন। তো আমার মা ছিল বাড়ির বউ। তো আমার মা সবার জন্য রান্না করে, ওনারা যখন জমিতে থাকতো তো ওনাদের জন্য রান্না করে নিয়ে যেত দুপুরের খাবার। এবং আমার বাবা থাকলেও আমার বাবার জন্য, দাদার জন্য, দাদির জন্য দুপুরের খাবারটা নিয়ে যেত। আর আমার মা খাবারটা নিয়ে যেত গামছার মধ্যে পেঁচিয়ে, প্লেটের মধ্যে সারি সারি রেখে গামছার মধ্যে পেঁচিয়ে সুন্দর করে নিয়ে যেত। তো আমাদের বাড়িটা যে ভরা বাড়ি ছিল সেটা তো কিছুক্ষণ আগেই বললাম। তো আমাদের এই বাড়িটা থেকে জমিতে নামার জন্য একটা মাত্রই ছোট একটা রাস্তা ছিল। তো সেই রাস্তাটার একদম পাশেই ছিল একটা অনেক বড় পুরনো একটা ইজল গাছ। তো সেই ইজল গাছটার পাশ দিয়ে নেমে যেতে হতো খেতে। তো আমার মা কি করতো, আমার বোনকে ওনার শোয়ের কাছে দিয়ে তারপরে আমার মা দুপুরের খাবার নিয়ে ওনাদের জন্য যেত এবং যাওয়ার সময় ওই ইজল গাছটার সামনে দিয়ে যেতে হতো, এছাড়া আর কোনো রাস্তা ছিল না। তো আমার মা যখন ইজল গাছটার সামনে দিয়ে যেত, যাওয়ার সময় আমার মা খেয়াল করতো যে ইজল গাছটার উপর থেকে একটা কালো বেড়াল, এবং বেড়ালটার সাইজ সাধারণ বেড়ালের থেকে একটু বেশি বড়, সেই বেড়ালটা ইজল গাছটা থেকে লাফ দিয়ে নিচে নামতো এবং আমার মায়ের পিছু 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 যেত। তো সেই সময়টাতে ছিল ভুট্টার ফসলের সময় এবং আমার মা যে খাবার নিয়ে যেত, যাওয়ার সময় মাঝখান দিয়ে ক্ষেতের যে আল থাকে সেই আলের উপর দিয়ে আমার মা হেঁটে হেঁটে খাবার নিয়ে যেত। তবে আমার মায়ের পিছু পিছু সেই কালো বেড়ালটা যেত। তো আমার মা যখন দেখতে পেত এই বিড়ালটাকে, তখন মা খুব ভয় পেত, কারণ কিছুদিন আগে মায়ের সাথে একটা অস্বাভাবিক ঘটনা ঘটে গিয়েছে। তো আমার মা কি করতো, অনেকটা সামনে যাওয়ার পরে জোরে একটা দৌড় দিত এবং দৌড়ে দাদা দাদির কাছে চলে যেত। তো যাওয়ার পরে ওনারা আমার মাকে বলতে লাগলো যে কি হয়েছে। তো আমার মা সম্পূর্ণ ঘটনাটা ওনাদেরকে খুলে বলি। তো প্রথমে ওনারা বিষয়টাকে অতটা পাত্তা দেয় না, কারণ দুপুরের বেলা কাজের মধ্যে থাকে ওনারা পাত্তা দেয় না এবং ওনারা ভাবে যে যেহেতু খাবার আনে, খাবারের ঘ্রাণে বিড়ালটা হয়তো পিছু 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 আসে। তবে এখানে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে যে যখন দাদা দাদির কাছে আমার মা আসে তখন সেই বিড়ালটাকে আর দেখা যায় না। তো এভাবে প্রায় 3 থেকে 4 দিন একই ঘটনা হয়। তার পরবর্তীতে 5মতম দিনে আমার মা যখন খাবার নিয়ে যাচ্ছিল, তখন সেই বিড়ালটাকে আবারও দেখতে পায়। বিড়ালটাকে আবারও দেখতে পাওয়ার পর আমার মা দেখতে পেল যে বিড়ালটা ওনার পিছু 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 যাচ্ছে। তো আমার মা সেম একই কাজ করলো, দৌড়ে আবার গেল দাদাদের কাছে। তো 5মতম দিনে আমার মা এত বেশি ভয় পাচ্ছিল, আর ভয় পাওয়ার কারণটাও বলছি। প্রতিদিন তো বিড়ালটা একটা নর্মাল অবস্থায় হেঁটে হেঁটে যেত, কিন্তু
পঞ্চমতম দিনে আমার মায়ের সাথে যেই বিষয়টা ঘটে যে বিড়ালটা অনেকটা দ্রুত হাঁটছিল, মানে আমার মা পুরোপুরি হয়রান হয়ে যাচ্ছিল হাঁটতে হাঁটতে। তারপর আমার মা যখন এই বিষয়টা দেখতে পায় তখন অনেক বেশি ভয় পায় এবং দৌড়ে দাদা দাদির কাছে চলে যায়। তো সেদিন দিনটা ছিল শুক্রবার। সেদিন আমার বাবাও বাড়িতে ছিল, আমার বাবাও সেই জমিতে ছিল। তো আমার মা সেখানে গিয়ে সেন্সলেস হয়ে যায়। তারপর আমার মায়ের যখন জ্ঞান ফিরে তখন আমার মা দেখে আমার মা ঘরের বিছানায় শুয়ে আছে। তারপর আমার দাদা, আমার বাবা, আমার দাদি এই বিষয়টাকে অনেক ভালোভাবে আমলে নেয়। তারপর আমার দাদা আমার বাবাকে ডেকে বলল যে বৌমার বর্তমান যে অবস্থা সেটা আমার কাছে সুবিধের মনে হচ্ছে না, বৌমাকে ভালো কোনো একটা জায়গায় নিয়ে যেতে হবে। তো সেদিন জুম্মার দিন ছিল, আমার দাদা আমার বাবা নামাজে যায়। তারপর নামাজ শেষ করার পর ইমাম সাহেবকে আমাদের বাড়িতে নিয়ে আসেন এবং ইমাম সাহেবকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বলল। তারপর ইমাম সাহেব বলল যে যে সমস্যাটা আমার কাছে মনে হচ্ছে এই সমস্যাটার ভালো সমাধান আমি দিতে পারবো না। আমার যে বড় হুজুর আছে, আমি যে মাদ্রাসায় লেখাপড়া করেছি, আপনি চাইলে সেই হুজুরের সাথে একটু যোগাযোগ করে দেখতে পারবেন। তারপর ঠিকানা দিয়ে দেওয়া হয় আমার বাবাকে। তো আমার বাবা খুব দ্রুতই তৈরি হয়ে সেই ইমাম সাহেবের কাছে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। তো আমাদের মসজিদের ইমাম সাহেব যেই হুজুরের ঠিকানা দিয়েছিল সেই হুজুর থাকতো নারায়ণগঞ্জের এক মাদ্রাসায়। তো সেই সময়টাতে মোবাইল ফোনের মাধ্যমে কল করে বলার ভালো কোনো সুযোগ সুবিধা ছিল না, যার কারণে আমার বাবাকে সরাসরি সেই মাদ্রাসায় যেতে হয়। আমার বাবা সেই মাদ্রাসায় যান এবং মাদ্রাসায় যাওয়ার পরে সেই হুজুরের কাছে সমস্ত ঘটনা খুলে বলেন এবং কিভাবে হুজুরের ঠিকানা পেল সেটাও বললেন। তারপর আমার বাবার সাথে সেই হুজুর আমাদের বাড়িতে আসেন। বাড়িতে আসার পর আমাদের ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং ঘরের মধ্যে প্রবেশ করার পর তিনি পুরোটা ঘর ভালোভাবে পর্যবেক্ষণ করলেন। তারপর হুজুর আমার মায়ের সাথেও কথা বলেন এবং আমার মায়ের মুখ থেকেই সমস্ত ঘটনা আবারও শোনেন। তারপর হুজুর আমার বাবাকে বললেন যে পুরো ঘরটা খালি করে দিতে হবে এবং ঘরে কোনো আলো জ্বলবে না এবং এই ঘরের মধ্যে আমি ভাড়নে বসবো, কেউ আমাকে বিরক্ত করবে না এবং কেউ বাহির থেকে কোনো শব্দ করবে না। এখানে আমি যতক্ষণ থাকব এই সময়টার মধ্যে কেউ যাতে ঘরে প্রবেশ না করে এবং আমি যতক্ষণ পর্যন্ত না বাইরে আসব ততক্ষণ পর্যন্ত আমি কি অবস্থায় আছি, কি করছি এবং আমি কেন দেরি করছি এটাও যাতে কেউ না ভাবে। এক কথায় বলতে গেলে আমার বাবাকে হুজুর বলে দিয়েছিল যে হুজুরকে যাতে কেউ বিরক্ত না করে। তারপর হুজুর যেভাবে বলল ঠিক সেভাবেই সব কিছুর তৈরি করে দেয়া হলো। হুজুর যখন ঘন্টাখানেক পর ঘর থেকে বেরিয়ে আসলেন, বেরিয়ে আসার পর আমার বাবাকে বললেন যে তোমার স্ত্রীকে দিয়ে তুমি ঘরে আসো, আর কাউকে নিয়ে এসো না। তারপর আমার বাবা আমার মাকে নিয়ে ঘরে প্রবেশ করলেন। তারপর হুজুর যে বিষয়টা বললেন আর কি, তারপর হুজুর আমার বাবা এবং আমার মাকে যে বিষয়টা বললেন সেটা হচ্ছে যে আমাদের যে নতুন বাড়িটা করেছি সেই নতুন বাড়িটার উপর দিয়েই কিছু জিনের আসা যাওয়ার রাস্তা ছিল। তো যখন মানুষ বসত ভিটা তৈরি করে কোনো একটা জায়গায়, সেখানে মানুষ বিভিন্ন ময়লা ফেলে এবং মানুষ বিভিন্ন জিনিসপত্র ফেলে, মানুষ টয়লেট এবং গোসলখানা তৈরি করে। তো এই সব কিছু তৈরি করার ফলে এবং বিভিন্ন ময়লা ফেলার কারণে এবং বিভিন্ন জিনিসপত্র ফেলার কারণে সেই রাস্তাটার মধ্যে বাধাগ্রস্ত হয় তাদের যাতায়াতে এবং ওনারা এই বিষয়টা মেনে নিতে পারে না এবং ওনারা ছিল দুষ্টু প্রকৃতির জিন। তাই ওনারা ক্ষতি করার জন্য বিভিন্ন ফন্দি আঁটতে থাকে। যদি ওনারা ভালো জিন হতো তাহলে ওনারা বিষয়টাকে সহজভাবেই মেনে নিত এবং কারো কোনো ক্ষতি করতো না। যেহেতু ওরা বদ জিন ছিল বা খারাপ জিন ছিল, দুষ্টু জিন ছিল, যার কারণে এই দুষ্টু জিনগুলো ক্ষতিগুলো করার চেষ্টা করেছে এবং সেই দুষ্টু জিনগুলো যদি সুযোগ পেত তাহলে নবজাতক ছোট বাচ্চাটারও ক্ষতি করতো, মানে আমার বোনের কথা বলছিল। এবং বাড়িটাকে পরবর্তীতে বাঁধিয়ে ফেলার কারণে দুষ্টু জিনগুলো অনেক বেশি রেগে যায়। তাই প্রতিদিন আমার মাকে বিরক্ত করতো যখন খাবার নিয়ে যেত বাড়ির বাইরে। তো এইভাবে যদি আরও কিছুদিন যেত তাহলে বড় ধরনের কোনো একটা ক্ষতি হয়ে যেত। তো আমার বাবা তখন হুজুরকে বলল যে এখন কিভাবে কি করা যাবে, আমি বিয়ে করেছি বেশি দিন হয়নি এবং আমার ছোট একটা বাচ্চা, এখন যদি একটা সমস্যা হয়ে যায় তাহলে কি হবে। তারপর হুজুর বলল চিন্তার কোনো কারণ নেই, আমি ব্যবস্থা করছি। তারপর হুজুর আমার বাবাকে বললেন যে বাজার থেকে একটা রূপোর তাবিজ নিয়ে আসেন।
তারপর আমার বাবার উপর তাবিজ নিয়ে আসেন। তো হুজুর সেই উপর তাবিজের মধ্যে কাগজের কিছু একটা প্রবেশ করান। সেই কাগজের টুকরোটার মধ্যে আরবি লেখা ছিল। তারপর সেই তাবিজটাকে আমার মায়ের কোমরে 6 মাসের মতো রাখতে বলেছে এবং আমার মাকে বলেছে যে কোনো ক্রমেই যাতে এক ওয়াক্ত নামাজ কাজা না হয় এবং আমার মাকে সর্বদা পবিত্র থাকতে বলেছেন এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে বলেছেন এই সমস্যাটা থেকে মুক্তির জন্য। তারপর হুজুর আমার বাবাকে বললেন যে আপনি দোকান থেকে একদম তাজা 5 কেজি মিষ্টি কিনবেন এবং 5 কেজি মিষ্টি মাগরিবের আগ মুহূর্তে সেই ইজল গাছটার উপরে রেখে চলে আসবেন এবং পেছনের দিকে একবারও তাকাবেন না। তারপর 3 দিন আপনি সেখানে একেবারেই যাবেন না। তারপর আমার বাবা হুজুরের কথা মতো সব কাজ সম্পন্ন করলেন। তারপর হুজুরের কথা মতো আমার বাবা সব কাজ সম্পন্ন করলেন। পরবর্তীতে আমার মায়ের সাথে এরকম কোনো ঘটনা আর কখনো ঘটেনি এবং আমাদের বাড়িতে আমাদের ঘরের মধ্যেও এরকম কোনো ঘটনা কারোর সাথে আর ঘটেনি। তো এই ছিল রুবায়েত ভাই আমার মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। যদি এই ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে দর্শকদের মাঝে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মোহাম্মদ সোহেল ভাই আপনাকে এই ঘটনাটি আমার কাছে লিখে পাঠানোর জন্য। সোহেল ভাইয়ের মায়ের সাথে যে এই ঘটনাটা ঘটে গিয়েছে, তো এই বিষয়টা সম্পর্কে আমি একটু কথা বলতে চাই। আসলে আমি ছোটবেলা এবং কি বড় হওয়ার পরেও বয়স্ক মানুষদের কাছ থেকে শুনেছি গভীর রাতে যদি কেউ আপনাকে ডাকে, যদি সেটা 3 বারের বেশি হয় তাহলে আপনি চাইলে দরজা খুলতে পারেন। যদি 3 বারের কম হয় তাহলে সেক্ষেত্রে দরজা খোলার ক্ষেত্রে যদি গভীর রাত হয় সেটা, তাহলে অবশ্যই সতর্ক অবস্থানে থাকা অনেকটাই জরুরি। তো এই প্যারানরমাল যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোতে অনেকেই বিশ্বাস করে না। তো বিশ্বাস করা বা না করা সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়। তবে আপনি যদি সতর্ক থাকেন তাহলে এটা আপনার জন্য ভালো। তো প্রিয় লিসেনার্সগণ, এতক্ষণ পর্যন্ত যারা শিহরণের 2য় নাম্বার এপিসোডটি শুনছিলেন এবং যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথেই ছিলেন, আমার সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, শিহরণের এপিসোডগুলো সপ্তাহে 2 দিন আসবে, প্রতি বৃহস্পতিবার এবং প্রতি সোমবার রাত 10:30 আপনি যদি চান পরবর্তী এপিসোডটি আপনার ঘটনার উপর হবে, তাহলে আপনি চাইলে আমার কাছে ঘটনা পাঠাতে পারেন ইমেইলের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে এবং ফেসবুক পেজে আমাকে মেসেজ করে আপনার সম্পূর্ণ ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস, টেলিগ্রাম অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজের সমস্ত ডিটেলস দেওয়া আছে। আপনি চাইলে সেখান থেকে সরাসরি আমার কাছে ঘটনা পাঠাতে পারেন। এক কথায় বলছি, আপনার কাছে যেই মাধ্যমটা সবথেকে বেশি সহজ মনে হবে আপনি সেই মাধ্যমে আমার কাছে ঘটনা পাঠাতে পারেন। টেলিগ্রামের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এবং ইমেইলের মাধ্যমে, এবং আপনি চাইলে সরাসরি আমার কাছে ভয়েস মেইলও পাঠাতে পারবেন ইমেইলের মাধ্যমে এবং টেলিগ্রামের মাধ্যমে। তো এভরিওয়ান, আমি রুবায়েত এতক্ষণ ছিলাম আপনাদের সাথে। আজকের এপিসোডটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে স্টোরি উইথ রুবায়েত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না। তাহলে বিদায় নিচ্ছি এখানে, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।